যখন আমরা কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনে নানা ধরনের উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কর্মের পিছনে একটা মহৎ বড় উদ্দেশ্য থাকে। নিজেদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে এই উদ্দেশ্য মহৎ বলে মনে হয়, এবং তাই না, মানুষের এই উদ্দেশ্য তার কাছে শুধু মহৎই নয়, মানুষের এমন একটা বিশ্বাস শক্তি আছে যে মানুষ মনে করে আমি যেটা করতে চলেছি এটা সব থেকে উত্তম। চলিত ভাষায় বলা হয়, নিজের বুদ্ধি বাপেরও বড়। এটা প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। মানুষ তার নিজের যে শক্তি, বৌদ্ধিক শক্তি এবং নিজের যে জ্ঞানের পরিধি, তার সাথে সাথে নিজের দৈহিক ক্ষমতা, সামাজিক ক্ষমতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার উপর তার এই উদ্দেশ্য, কর্মের উদ্দেশ্য সম্পূর্ণভাবে নির্ভর করে কতিপয় ব্যতিক্রমী মানুষ ছাড়া। এর মধ্যে কিছু ব্যতিক্রমী আছে, কতিপয়, ওই লাখের মধ্যে এক, এরকম। যাক, মানুষ সবসময় মনে করে যে আমি যেটা করছি বা করতে যাচ্ছি সেটাই আমার জীবনের পক্ষে মঙ্গলদায়ক, বা আমার পরিবারের কাছে মঙ্গলদায়ক, বা বিভিন্ন পেশার ক্ষেত্রে মঙ্গলদায়ক। মূল কথা, মানুষ সর্বদা সবসময় নিজেকে চরম বুদ্ধিমত্তার শ্রেষ্ঠত্বের অধিকারী হিসেবে মনে করে। এর ফলে কি হয়? এর ফলে অনেকগুলি ঘটনা ঘটে। কিরকম ঘটনা? একজন মানুষ যিনি অসুস্থ, হয়তো দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছেন, কখনো তার ব্যাধি কমেছে, কখনো কমেনি, কিন্তু তার তো একটা অভিজ্ঞতা আছে। এখন ঘটনাক্রমে
বিভিন্ন জায়গায় এই ব্যক্তিটিকে, যিনি অসুস্থ, তাকে অনেক মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করে যে কোন ডাক্তারটা ভালো। এবং এই যে অসুস্থ ব্যক্তি, তিনি কি করেন? তিনি তার জ্ঞান অনুযায়ী, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তিনি আলোচনা শুরু করেন। এবং খুব আশ্চর্যের ব্যাপার, যাদের মধ্যে এই আলোচনাটা চলছে, দেখা যায় যে তারা কেউ কিন্তু বিজ্ঞানের ছাত্র নয়। তার থেকে বড় কথা, চিকিৎসা বিদ্যা সম্পর্কে এদের মধ্যে কোনো ধারণাই নেই। এটা আমরা সর্বত্রই দেখতে পাই। এবং সেখানে কি হয়? এক বিশাল তর্ক চলে দীর্ঘক্ষণ। এই যে কোনো এক ব্যক্তি কোনো এক অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে আপনি তো এতদিন ধরে অসুস্থ, কোন ডাক্তারকে দেখে আপনি সুস্থ হলেন বা এখন কেমন আছেন? এর মাঝখানে যে 10-15 ব্যক্তি জুড়ে গেলেন এবং একটা বিপুল তর্ক বিশ্লেষণ শুরু হলো, যাদের মধ্যে শুরু হলো তাদের কারোরই এই চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে কোনো রকম জ্ঞান নেই। ঠিক এই রকম ঘটনা শত শত ঘটতে থাকে। ধরুন, কোথাও কোনো এক ব্যক্তি, তিনি দেশের অর্থনীতি নিয়ে খবরও দেখছেন, একটা কথা তুললেন আর ব্যাস, যে যার মতো করে অর্থনীতির বিশ্লেষণ শুরু করে দেয়। এবং এখানেও সেই তুমুল তর্ক, হেন তেন প্রকারেণ আমাকে জয়লাভ করতেই হবে, আমাকে বোঝাতেই হবে যে আমি যা অর্থনীতি জানি তা কেউ জানে না। কিন্তু মজার বিষয়, এই মানুষগুলি অর্থনীতি যে বিষয় তার কিছুই জানেন না। তার অনেক অর্থ থাকতে পারে, তিনি ব্যবসা করতে পারেন, কিন্তু অর্থনীতির যে মূল বিষয়, তার যে শাখা প্রশাখা, তা সম্পর্কে কোনো জ্ঞান নেই। ঠিক এই রকমটাই হয় যখন 15ই আগস্ট বা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আসে। আমরা জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করি, চারিদিকে পতাকা টাঙানো হয়, জাতীয় পতাকা। কিন্তু আমরা যারা এই কাজটা করি তারা অধিকাংশই জানি না যে কোথায় কোথায় জাতীয় পতাকা টাঙানো উচিত
কোথায় জাতীয় পতাকা টাঙানো উচিত নয়, এবং তার সঙ্গে ঠিক কখন জাতীয় পতাকা উত্তোলন করা উচিত এবং কখন কিভাবে জাতীয় পতাকাকে নামানো উচিত, এবং তারপর সেই পতাকাটার কি করা উচিত। আমরা ফলো থেকে দেখি, এটা একটা উৎসবের মেজাজ, ছুটির দিন, বাড়িতে বাড়িতে রান্না বান্না, আর কি দেখি পরের দিন রাস্তার ধারে ড্রেনে আমাদের জাতীয় পতাকা উড়ে বেড়াচ্ছে। কেন? এটা কেন ঘটছে? তার কারণ আমরা প্রত্যেকেই মনে করি আমরা যেটা করছি সেটা সর্বশ্রেষ্ঠ উত্তম কর্ম। জাতীয় পতাকা সে প্রজাতন্ত্র দিবস হোক, সে 15ই আগস্ট হোক, উত্তোলনের একটা সময় আছে। আবার সেই পতাকা উত্তোলনের পর সেই পতাকাকে অর্ধনমিত করা হয়, তারও একটি সময় আছে, এবং তারপর সেই পতাকাকে একটা নিয়ম মেনে সেটাকে রেখে দিতে হয়। সব কিছুর একটা প্রণালী আছে। এখন বিষয় হচ্ছে, এত প্রণালী আমাদের জেনে লাভ কি? কি দরকার? দড়ি আছে, বাঁধো, বাঁশে লাগাও, উঠিয়ে দাও, ব্যাপারটা এরকম। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এত কথা বলেই বা কি লাভ? যেমন ধরুন, শহর বলুন, গ্রাম বলুন, মফস্বল শহর বলুন, একটু উন্নত গ্রাম বলুন, মানে বাজার, সর্বত্র কোথাও না কোথাও প্রতি মুহূর্তে একটা চর্চা চলছে। এ আগেও ছিল, অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এখন বিষয়টা হচ্ছে, এই চর্চার বিষয়বস্তু যাই হোক না কেন, যারা চর্চা করছেন, চর্চা জ্ঞানের এক বড় দিক। যারা এই বিষয় নিয়ে চর্চা করছেন তারা কতটা জ্ঞান অর্জন করে চর্চা করছেন সেটার ওপর চর্চার ফলাফল নির্ভর করে। কিন্তু আমাদের এমনই প্রবণতা সকল মানুষের ক্ষেত্রে, যে আমরা না জেনেও, আমরা সামান্য কিছু জেনেই আমরা চর্চা শুরু করে দিই। এর পিছনে যে কারণটা, সেটা হচ্ছে আমাদের যে আত্মবিশ্বাস, আমাদের যে কর্মের উদ্দেশ্য। আমরা সবসময় ভাবি যে আমি যেটা ভাবছি সেটা সব থেকে ঠিক, আমার পয়েন্টটা ঠিক, এবং আমরা সবসময় যেটা করি, অন্যের পয়েন্টটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করি। দরকার হলে গলার স্বর বাড়িয়ে, মানে আওয়াজটাকে বাড়িয়ে, যদি প্রয়োজন হয় রেগে গিয়ে হাত তুলবে আর কি, মানে প্রমাণ করতেই হবে যে আমি যেটা বলেছি সেটা ঠিক। তো এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ, 1 লক্ষের অধিক চর্চার বিষয় আছে। সে সিনেমা হোক,
সে গান হোক, সে ধর্ম হোক, সে গণতন্ত্র হোক, সে রাষ্ট্র দর্শন হোক, সে ভৌতিক ব্যাপার হোক, সে আত্মা পরমাত্মার বিষয় হোক, সে গ্লোবালাইজেশন হোক, সে বিশ্ব উষ্ণায়ন হোক, যাই হোক না কেন, সে মানুষের গণতান্ত্রিক অধিকার হোক, আজাদি হোক, স্বাধীনতা হোক, হ্যাঁ, মাইনরিটি হোক, সে অর্থনীতি হোক, সে বিপিএল হোক, হ্যাঁ, সে ভেহিকল সেক্টর হোক, সে ইঞ্জিনিয়ারিং সিস্টেম হোক, সে কোথাও ব্রিজ ভাঙা গিয়েছে সেটা হোক, যাই হোক না কেন, অসংখ্য ব্যাপার। এখন জ্ঞান চর্চা করলে জ্ঞানের বৃদ্ধি ঘটে, শিক্ষা কখনো কমে না। এখন সমস্যাটা হচ্ছে যে আমি জ্ঞান অর্জন করব তবেই না আমার শিক্ষা বৃদ্ধি পাবে। আমি যদি জ্ঞান অর্জন নাই করি, ধরুন আমার বালতি 30 লিটারের, তা আমি যদি সেই বালতিতে 2 লিটার জল রেখে আমি দূর থেকে, সবাই ভাববে যে 1 বালতি জল আছে, তো বালতি 30 লিটারে হলে তো আমি সেই সংখ্যক মানুষকে জল দিতে পারবো না। যে জলটা আমার কাছে আছে সেই জলটাই আমি দিতে পারবো। আমি ধরুন MA পাস, MSc পাস, ধরুন MCOM, শুধু পাস করলেই তো হবে না। আমি যতটা আমার জ্ঞান অর্জিত হয়েছে সেই জ্ঞানটাই কিন্তু আমি দিতে পারবো। যে জ্ঞানটা আমার অর্জন হয়নি সেটা আমি কী করে দেবো? যদি কোনো ছাত্র 50% নম্বর পেয়ে, ধরুন এমএতে, সে যদি বলে যে আমি 50% নাম্বার পেয়েছি, তার মানে তো এটাই দাঁড়ায় যে সে 50% নাম্বার পায়নি। তাহলে তো ঠাট্টা শুরু হয়ে যাবে, 100-তে 100 কজন পাই, আমি সেটা বলছি না। নাম্বারটা কতটা পাওয়া গেল সেটা খুব বড় কথা নয়। ওই যে বললাম, এটা বালতি, জ্ঞান অর্জন কতটা হয়েছে সেটা খুব বড় কথা। এখন কিভাবে বুঝবো জ্ঞান অর্জন কতটা হলো? না, এটা বোঝার জন্য বিশেষ খুব একটা কষ্ট করতে হবে না। দৈনন্দিন আমাদের জীবনে যেসব ঘটনা ঘটে চলেছে নিত্য, তাতেই পরিষ্কার হয়ে যায় কার জ্ঞান কতটা। এই কার জ্ঞান কতটা এটাও দেখার প্রয়োজন হয় না। কেন হয় না? জ্ঞান অত সহজে অনুধাবন করা যায় না। কার মন উদার, কার মন কুটিল, এটা ধরা যেমন খুব কঠিন, তার চেয়েও বেশি কঠিন কোন ব্যক্তি কতটা জ্ঞানী। খুব মুশকিল ধরা। এ জামা প্যান্ট, পোশাক আশাক, কথাবার্তায় ধরা খুব মুশকিল। আর দ্বিতীয় কথা, অপরের জ্ঞান ধরার মতো ক্ষমতা বা কোনো পদ্ধতি সারা বিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাহলে প্রশ্ন উঠতে পারে, এই যে পরীক্ষা দিচ্ছি, পাস ফেল, এত নম্বর, এত পার্সেন্ট, এগুলি কি? এগুলি হচ্ছে যে নির্দিষ্ট বই, সকল ছাত্রকে যে নির্দিষ্ট একটা পাঠ্যক্রম দেওয়া হয়, সেই পাঠ্যক্রমের মধ্যে ছাত্ররা কতটা অনুশীলন করেছে। 100% মধ্যে তার অনুশীলনের
একটা মাপকাঠি। সে ক্লাস 1 হোক, ক্লাস 2 হোক, ক্লাস 5 হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, সে MA হোক, এটা হচ্ছে সেই মাপকাঠি যে আমি প্রত্যেকটা ছাত্রকে একই রকম একটা সিলেবাস দিলাম, পাঠ্যক্রম দিলাম, একই পাঠ্যক্রম, সবার জন্য একই জিনিস। এবার তাঁরা এটা কতটা অনুশীলন করেছে, প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিস কতটা করেছে সেটার একটা পরীক্ষা নিরীক্ষা করা। অর্থাৎ ছাত্র কতটা মনোযোগী হয়ে এই যে বিষয় তাকে দেওয়া হয়েছে, 6 মাসের জন্য হোক, 5 মাসের জন্য হোক, 1 বছরের জন্য হোক বা 2 বছরের জন্য হোক, সেই সময়, নির্দিষ্ট সময়ে সে কতটা অনুশীলন করার চেষ্টা করেছে। কখনোই জ্ঞান অর্জন করার কথা নয়। এরকম অনেক ছাত্র আছে সারা বিশ্বে যারা এই অনুশীলনে উত্তীর্ণ হতে পারেনি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তারা আজকে বিশ্ববন্দিত। 1টি 2টি ব্যতিক্রম নয়, এর সংখ্যাটাই বেশি। আর যারা উত্তীর্ণ যথেষ্ট অনুশীলন করে, তারা সেই ব্যক্তির কথাগুলিকে শুধু অনুসরণ করছেন। এটাই সত্য। যে কোনো ক্ষেত্রে হোক, বিজ্ঞান বলুন, অর্থনীতি বলুন, সাহিত্য বলুন, সমাজবিদ্যা বলুন, যে কোনো, বাণিজ্য বলুন, সারা বিশ্বে কিন্তু যারা শ্রেষ্ঠত্বের আসনে বসে আছে তাদের সংখ্যা খুব কম, উত্তীর্ণের সংখ্যা প্রায় নেই বললেই চলে। আর এদের কর্মকে যারা অনুসরণ করছেন, যারা প্রতিষ্ঠা করছেন, তারা উত্তীর্ণ এবং গভীরভাবে অনুশীলনরত। এখন নাম বলতে গেলে অসংখ্য নাম আছে। অসংখ্য বিজ্ঞানী আছে না, আমাদের দিয়ে গেছে। তারা আজ হয়তো জীবিত নেই, অনেকেই বর্তমানেও আছে, যারা আমাদের দিয়ে গেছে। তারা খুব জ্ঞানী ছিলেন না। সাহিত্যের দিকে তবুও, খেলাধুলোর দিকে তবুও, সমস্ত জায়গায় যারা বিশ্ব বরেণ্য, যাদেরকে যুগ যুগ ধরে অনুসরণ করা হচ্ছে সমস্ত ক্ষেত্রে, সে সম্রাট হোক, সে রাজা হোক, সে প্রশাসক হোক, আপনারা অনেকেই জানেন চন্দ্রগুপ্ত মৌর্য অশিক্ষিত ছিল। পড়াশোনা করেনি। তাঁর মন্ত্রীর নাম ছিল চাণক্য।
তার সাথে মহান মোগল সম্রাট আকবর, তিনিও পড়াশোনা করার সুযোগ পাননি। মাত্র 11 বছর বয়সে তাকে সিংহাসনে বসতে হয়। আর বর্তমানে তো আপনারা অনেক নেতা নেত্রীকেই দেখতে পাবেন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, তারা খুব শিক্ষিত নয়, সারা বিশ্বে আছে। সচিন টেন্ডুলকার খুব বেশি পড়াশোনা করেননি, লতা মঙ্গেশকর খুব বেশি পড়াশোনা করেননি, আইনস্টাইন খুব বেশি পড়াশোনা করেননি, স্যার আইজাক নিউটন খুব বেশি পড়াশোনা করেননি, মানে পাঠ্যক্রম পড়াশোনা করেননি, এরা উত্তীর্ণ নন। আইনস্টাইন, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর তো স্কুল যেতেই পছন্দ করতেন না, তা তো সার্টিফিকেটই নেই। নজরুল ইসলাম কয়েক দফায় 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। আরো আছে, অসংখ্য আছে। এখনো আছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ছিলেন, সম্ভবত 4 পাস ছিলেন। 4 পাস হয়ে উনি একটা রাজ্য চালিয়েছেন, মুখের কথা না। নিন্দা করা খুব সহজ, নিন্দা করা খুব সহজ কাজ, কিন্তু চালানোটা খুব কঠিন কাজ। তো আমরা যেটা ভাবি যে আমি যেটা করছি সেটা সর্বশ্রেষ্ঠ পথ, এবং আমি যে পথে এগোচ্ছি সেটা সঠিক, আর বাকি যারা আছে তারা আমার থেকে বোকা না, অনেক কম বুদ্ধিমান, বা অনেক অনেক কিছু কম জানে। এখন এটা কেন হয়? এজন্য মনোবিদ্যা দিয়ে শুধু হবে না, সাইকোলজি দিয়ে হবে না, মনোবিদ্যা এবং সমাজবিদ্যা এই দুটিকে যদি একত্রিত করা হয় তাহলে একটা জিস্ট সুন্দরভাবে চলে আসে। না, মনোবিদ্যাতে যেটা হচ্ছে যে মন কিন্তু সর্বদা চঞ্চল, এবং মন যদি একবার খুলে যায়, মানে মন যদি একবার খুলে যায় তাহলে কিন্তু খুব মুশকিল, রোখা খুব মুশকিল। আবার সমাজবিদ্যার ক্ষেত্রে মানুষ স্বভাবতই সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এখন এই খুলে যাওয়া মন আর সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করা, এই দুটি যখন মিশে যায়, সমাজবিদ্যায় আরও কিছু কথা বলা হয় যে মানুষ শুধু নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে এমনটাই নয়, মানুষ চেষ্টা করে তার অনুসরণে যেন অন্যান্য মানুষ এগিয়ে চলে, অর্থাৎ বক্তার কথা শুনে যেন বাকি মানুষরা সেই পথে এগিয়ে চলে। অর্থাৎ সমাজবিদ্যা যেটা বলছে যে মানুষ শুধু সমাজের মধ্যে শ্রেষ্ঠ হতে চাই এটা নয়, শ্রেষ্ঠ হওয়ার সাথে সাথে তার কথা যেন সমাজের মানুষ শোনে এবং অনুকরণ করে, মানুষ এটাও চায়। এখন ধর্মদর্শন যে কথাটা বলছে
রিলিজিয়ান ফিলোসফি, এটাকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ধর্ম দর্শনে এটা সবসময় লক্ষ্য করা যায় যে ধর্মগুরুরা, বিভিন্ন ধর্মের, পৃথিবীর যে কোনো ধর্মের ধর্মগুরুরা প্রথম এই চেষ্টাটাই করতেন যে সামাজিক স্বীকৃতি পাওয়ার পর তার অনুগামী তৈরি করা। যে যত বেশি অনুগামী তৈরি করতে পেরেছে সেই ধর্মের তত বেশি প্রসার এবং বিস্তার লাভ ঘটেছে। ফলে মূলত আমি যেটা বলতে চাইছি, মানুষ স্বভাবতই, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এই গুণটা আছে, মানুষ স্বভাবতই নিজের বুদ্ধিকে শ্রেয় মনে করে, নিজের পথকে মঙ্গলময় মনে করে, কিন্তু তার মানে এই নয় সে অপরের মতকে অমান্য করে, এটা সে করতে পারবে না। তার কারণ সে ভালোভাবে জানে যে আমি যে মতের কথা বলছি, আমি যে কাজটা করছি, তার আগে যাকে বলছি তারও একটা মত ছিল। অর্থাৎ একজন ব্যক্তিকে আমি একটা পেশা থেকে আরেকটা পেশা, বা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যেতে বলছি, তাহলে যদি বলি তাহলে আমি কিন্তু জানি সেই ভদ্রলোক একটা কোম্পানিতে ছিলেন, তিনি সেখানে কি কি সুযোগ সুবিধা পেতেন, আর আমি যে কোম্পানিতে যেতে বলবো সেখানে তিনি কি কি সুযোগ সুবিধা পাবেন। ফলে মানুষ এটাও স্বীকার করে না, কিন্তু মানুষ চেষ্টা করে। এখন এই চেষ্টা করাটা অতীত থেকে, মানব সভ্যতার ইতিহাস কাল থেকে চলে আসছে, আজও চলছে, ভবিষ্যতে চলবে। এখন এর মধ্যে যেটা খুব মজার এটাই যে মানুষ এই চেষ্টা করতে গিয়ে যেটা হয়, একটা সময় মানুষ নিজের মত থেকে সরে যায়, নিজের মত থেকে সরে যায়। এরকম অসংখ্য বিখ্যাত মানুষের উদাহরণ আছে। সাধারণ মানুষের তো আছেই। সাধারণ মানুষ তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। 1 মাস, 2 মাস, 7 মাস পর সে তার পথকে পরিবর্তন করে। ঋষি অরবিন্দ, বিপ্লবী অরবিন্দ, সশস্ত্র বিপ্লব করতে এসে উনি ঋষিতে পরিণত হলেন। শুধু এটা নয়, এরকম অসংখ্য উদাহরণ আছে। রামকৃষ্ণ পরমহংস মাকে ঠাকুর বলতে গিয়ে তিনি নিজেই ঠাকুর হয়ে গেলেন, রামকৃষ্ণ ঠাকুর। তিনি এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন যে মা বিদ্যমান, মা পরম ঈশ্বর। হলো কি, উল্টে তাঁর জীবদ্দশাতেই তিনি ঠাকুর হয়ে গেলেন, তাকেই পুজো করা হলো। গৌতম বুদ্ধ সারা জীবন অষ্টাঙ্গিক মার্গের কথা বলার পর তিনি তার মৃত্যু সময়ে তার ঘনিষ্ঠ ভক্তকে বলেছিলেন, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে আমি যা দিয়ে গেলাম আজকে সবই বৃথা মনে হচ্ছে। এটা কিন্তু খুব মূল্যবান কথা। চৈতন্যদেব তাঁর শেষ জীবনে যা মনে হয়েছিল, কার দৃষ্টিতে? তাঁর সঙ্গী কবিরাজ গোস্বামী বা কৃষ্ণদাস কবিরাজের দৃষ্টিতে যেটা মনে হয়েছিল, কি মনে হয়েছিল?
ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ। কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখছেন, প্রভুর কি মনে হয়েছে চৈতন্যদেবের, উনি যা করলেন এত মানুষের জন্য, সেটা তার কি মনে হচ্ছে, ভ্রমময় চেষ্টা আর বিলাপময় বাদ। শুধু এখানে না, সারা বিশ্বেই ঘটনা ঘটেছে। যিশু বিশ্বপিতা, শান্তির বার্তা প্রেরক, তার ট্র্যাজেডি কি হলো, তাকে যখন ক্রুশে দেওয়া হলো, তিনি কি বললেন, হে ঈশ্বর, এরা অবোধ, এরা জানে না এরা কি করছে, এদেরকে ক্ষমা করে দিও। যখন মহাত্মা গান্ধীকে গুলি করা হয়, মহাত্মা গান্ধী কিন্তু বলেছিলেন, কি বলেছিলেন, যে একে কোনো দণ্ড দিও না, কোনো সাজা দিও না। জগৎ ক্রমশ পরিবর্তনশীল, আমাদের ভাবনাও ক্রমশ পরিবর্তনশীল। একসময় রবীন্দ্রনাথ চরমভাবে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের বিরোধিতা করেন, ওই 1885-86 বা 80 নাগাদ। আবার সেই রবীন্দ্রনাথ পরবর্তীকালে মাইকেলকে আবার বিশ্লেষণ করেন। এটা স্বাভাবিক ব্যাপার। যা বললাম সবই স্বাভাবিক ব্যাপার, কোনটা অস্বাভাবিক কিছু নয়। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন কোনো বিষয় নিয়ে আমাদের জীবনে, জীবনের সিদ্ধান্তটা তো রাস্তাঘাট, ক্লাব, স্কুল, কলেজ, বাড়ি, মাঠ, কারখানা, তর্ক নয়। জীবনটা তো জীবনই। যখন আমরা জীবনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, সেই সিদ্ধান্ত গ্রহণ একটু অন্তর্দৃষ্টি দিয়ে করা উচিত। কেন? তার কারণ আমরা প্রকৃতির কাছে পরম অসহায়। এটা আমরা বারবার কিন্তু এটার সামনে হই, বারবার, তবুও আমরা ভুলে যাই। আপনারা আমাকে একটি বছর দেখাতে পারবেন না, একটা বছর, যে বছর আমাদের দেশে কোনো না কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়নি। বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প, নদীমাতৃক ভারতবর্ষে এগুলি লেগেই আছে কোথাও না কোথাও। তবুও আমরা আগেই ফলাফলের অঙ্কটা কষে নিই এবং সেই ফলাফল ধরে আমরা এগোতে শুরু করি। এর ফলে যেটা হয়, আমাদেরকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা যদি আমাদের কর্মের উদ্দেশ্যটাকে যদি একটা নির্দিষ্ট ভঙ্গি থেকে বিচার করি,
কর্ম তো করতেই হবে, কিন্তু যদি বিচারটা একটা নির্দিষ্ট ভঙ্গি থেকে করি। আমি একটা উদাহরণ দিই। ধরুন একজন চাষি 1 একর জমিতে ধান বপন করলেন, তারপর তিনি হিসাব করলেন যে আমি এই পরিমাণ ধান পাবো। বপন করার পর বা আগে ভাবছেন জল হয়েছে ভালো, চাষিকে এটা ভাবা উচিত যে এখন জল হচ্ছে ঠিক আছে, এর যতক্ষণ না ধানটা উঠবে ততক্ষণ আমি এই পরিমাণ অর্থের ধান পাবো ভেবে আমি কিছু করব, একটু ধৈর্য রাখা উচিত। এবার অনেক ক্ষেত্রে কি হয়, চাষিরা ভবিষ্যৎ ভেবে ধান চাষের পরে যে মরশুমটা আসে চৈতালি চাষে, তার প্রস্তুতি শুরু করে দেন। এবং চাষিরা তো সাধারণতই গরিব আমাদের দেশে, এবং তার জন্য বীজ কেনা, হ্যাঁ এগুলি আগে থেকেই সরঞ্জাম করতে হয় চাষের, যারা চাষ করেন তারা জানবেন। তার জন্য বীজ কেনা, এটা কেনা সেটা কেনা, তারপর এবং এটা করতে গিয়ে তার কিছু ধার হয়। এবং তারপর যেটা দেখা যায় যে ধান যেটা হলো তাতে তার ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ লাভ হয়নি। কারণ কি, হয় বানে নষ্ট হয়ে গেছে, তো প্রচুর পরিমাণ মেশিনে পয়সা লেগেছে, জল দিতে হয়েছে ধানে, ধান কাটতে হয়েছে লেবার করে, এই সময় চাষি বিপদে পড়ে। এটা একটা চাষির উদাহরণ দিয়ে আমি সামগ্রিক বোঝাবার চেষ্টা করলাম। আমার ছেলে বড়ই হলো না, আমি তার জন্য এখন থেকেই পয়সা জমাতে শুরু করলাম, বিপুল অঙ্ক পয়সা জমাতে শুরু করলাম, এটা ভেবে যে আমার ছেলে বড় হলে আমি তাকে আমেরিকায় পাঠাবো মাধ্যমিকের পরে, বা আমি তাকে 5 থেকে অমুক স্কুলে ভর্তি করব। এটা এই জায়গাটা এরকম অসংখ্য উদাহরণ আছে। মেয়ে হওয়া মাত্র, আমার খুব দুঃখ লাগে এই বিষয়টা, মেয়ে হওয়া মাত্র আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা 5 মাস 10 মাসের মধ্যে LIC করে দেন, মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু মাঝে যে সময়টা, সেটা আপনার অধীনেও নেই, আমার অধীনেও নেই। তাই কর্মের উদ্দেশ্য সবসময় সৎ হওয়া উচিত, মঙ্গলময় নয়। আপনি ভাবলেই মঙ্গল হবে না, আমি ভাবলেই মঙ্গল হবে না, সৎ হওয়া উচিত। সতের লক্ষণ কি? অর্থ ক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ। বৌদ্ধ দর্শন অনুসারে অর্থ ক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ, অর্থাৎ যার কাজ করার শক্তি আছে তিনি সৎ। আপনাকে এই ক্ষমতাটা রাখতে হবে যে আপনি যে কাজটা করতে চলেছেন সেই কাজটা আপনি দীর্ঘদিন করতে পারবেন তো, এটা ভাবতে হবে। মঙ্গল অমঙ্গল এগুলি পরের কথা। এবং সব সময় নিজের বুদ্ধি দিয়ে চলা যায় না, অসম্ভব, পৃথিবীতে কেউ পারেনি। আজকে যদি আমি অসুস্থ হই, আমাকে পরের বুদ্ধিতেই চলতে হবে, ডাক্তারবাবু যেটা দেবেন, নার্স যা বলবে আমাকে তাই করতে হবে। এটাই বাস্তব সত্য। সবসময় নিজের কথা মতো নিজের ইচ্ছে মতো চলা যায় না, এটাই জীবন। এখানেই একটা মানুষের সঙ্গে একটা পশুর পার্থক্য। পশুরা চিড়িয়াখানা ছাড়া বা যারা খাঁচায় বন্দি আছে যথা তথা বিচরণ করতে পারে, পশু পক্ষী, কিন্তু মানুষ যথা তথা বিচরণ করতে পারে না। কারণ মানুষ এমনই একটি প্রাণী
যার প্রতিটি মুহূর্ত সে দৈহিক কর্ম করুক আর না করুক, সে কিন্তু মনে মনে চিন্তাশীল এবং সে প্রতি মুহূর্তে মনে মনে মানসিক কর্মে রত। তাই আমাদের কর্মের উদ্দেশ্য সবসময় সৎ হওয়া উচিত। এখন আমি বললাম মানে সৎ হওয়া উচিত এটা না, এটা আমার মনে হয়েছে সৎ হওয়া উচিত। এবং সৎ তখনই হবে যখন কারো মধ্যে লোভ, মায়া, মমতা এগুলি কমতে শুরু করবে। মানুষের মধ্যে কি লোভ থাকবে না? স্বাভাবিক, যখন আমরা মানুষ হয়ে জন্মেছি লোভ তো থাকবে, কমতে শুরু করবে। এবং এই সৎ কর্মের ফলে একটা সময় মানুষ কিন্তু অনেকটাই যতটুকু দরকার তার বেশি নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা দেখেছি যারা পরীক্ষার হলে পড়াশোনা করে যায় না, পরীক্ষা দিতে যায়, তারা ততটুকুই টুকলি করে, নকল করার চেষ্টা করে যতটুকু দরকার। তাদের এটা একটা টার্গেট থাকে যে আমার পাস করতে হবে, কারণ আমি পড়াশোনা করি। তাই কর্মের উদ্দেশ্য অবশ্যই সৎ হওয়া উচিত। এবং কখনোই নিজের ইচ্ছে মতো কেউ কর্ম করতে পারেনি, কর্ম করা যায় না। আমরা পরস্পর সম্পৃক্ত মানুষ, পরস্পরের সঙ্গে আমরা দেখতে না পেলেও কোনো না কোনো সুতোতে বাঁধা আছে, এবং যে বাঁধন খুব শক্ত। ফলে আমরা কখনোই নিজের ইচ্ছাই, আমাদের ইচ্ছার কথাই যে শেষ কথা, এটা কখনো হতে পারে না। কিন্তু আমরা ভাবি যে আমি যেটা করছি সেটা শ্রেষ্ঠ এবং উত্তম, এটা আমরা প্রত্যেকেই ভাবি, এটা সত্য। এবং এই ভাবনার পিছনের কারণ হচ্ছে মনোবিদ্যা এবং সমাজবিদ্যার সেই জায়গাটা যেখানে প্রাণী, অন্তত মানুষ, সামাজিকভাবে সবসময় নিজেকে সবার থেকে শ্রেষ্ঠ এবং সবাই তার অনুগামী হোক, এটা মানুষ আশা করে।